আসসালামু আলাইকুম সকল বুল মার্কেট পাগলা ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। বুল মার্কেট আসবে, তাও আবার পালকিতে করে, একদম ভয়ঙ্করভাবে। যদি জিজ্ঞাসা করি কেন আসবে, অপর সাইড থেকে উত্তর আসে আই ডোন্ট নো। বড় ভাই জানে, বড় ভাই বলেছে। তো আমি যখন বলি ইনভেস্ট করবে কে, বলে আমি। মারা খাবে কে, বলে আমি। তাহলে অ্যানালাইসিস করবে কে, বলে বড় ভাই। হাই রে বাঙালি, তুইও খাতে যাবি, সাথে তোর বড় ভাইকেও দাওয়াত করে নিবি। যাই হোক, এই মার্কেটে ম্যাক্সিমাম নতুন ইনভেস্টররা ইনভেস্ট করেছে কোনো কারণ ছাড়াই, একদম কোনো কারণ ছাড়াই। কোনো কারণ নেই, হাতে টাকা ছিল, টাকায় কামড় দিয়েছিল, প্লাস বড় ভাই অ্যানালাইসিস করে দিয়েছিল, ব্যাস ইনভেস্ট করে দিয়েছে স্টপ লস ছাড়া। এখন তো আর বুল মার্কেট আসে না। কি একটা অবস্থা, আসি আসি বলে বন্ধু আর তো আসে না। একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, শুধু ক্রিপ্টো মার্কেট নয়, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে এই জায়গায় প্রথমে ভালোভাবে আপনি বুঝতে হবে, দেন আপনি সময় দিবেন। যে জায়গাটাতে আপনি ইনভেস্ট করবেন, আপনার প্রথমে উচিত সেই জায়গাটাতে ভালো মতো সময় দেওয়া। সময় দিবেন, বুঝবেন, শিখবেন, দেন আপনি হয়তোবা ডিসিশন নেবেন। দেন হয়তোবা যদি আপনি বোঝেন যে মার্কেট হয়তোবা উঠতে পারে যে কোনো জায়গায়, ঠিক আছে, দেন আপনি ইনভেস্ট করতে পারবেন। এখন আপনি জানেন না কিচ্ছু, আপনি বুঝেনও না, শুনেছেন শুধু যে 200, 500, 1000 গুণ পাম্প করে। আপনি কি করলেন? অ্যানালাইসিস করলো আপনার বড় ভাই, ইনভেস্ট করলেন আপনি। তাহলে মারাটা খেলো কে? আমাকে এই জিনিসটা আস্তে করে বলবেন, ঠিক আছে? সো আমরা আজকের ভিডিওতে বুল মার্কেট আসে নাই কেন অল্টস কয়েনে, ইম্পর্টেন্ট এবং প্রথম সারির কারণগুলো দেখার চেষ্টা করব, প্লাস মার্কেটের আপডেট দেবো। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তাহলে স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন, অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। সো 1 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে বুল মার্কেট আসে নাই কেন অল্টস কয়েনে। আমি বলবো আসবে কেন অল্টস কয়েনে। অল্টস কয়েনে টাকা রাখার মতো বাড়তি টাকার কামড় বড় বড় ইনভেস্টরদের কাছে নেই। আসলেই নেই ভাই, সত্যি আসলেই নেই ভাই। অল্টস কয়েনে ইনভেস্ট করার মতো টাকার কামড় বড় বড় যেসব ইনভেস্টর রয়েছে ওয়ার্ল্ড বিশ্বব্যাপী, তাদের কাছে নেই। আপনারা জানেন ইউএসের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বর্তমানে ভালো নয়, এবং অনেক দিন ধরে ইউএসের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব বেশি ভালো নয়। তারা নিজেরাই চলছে ধার দেনা, হাওলাত ঋণ এগুলো করে। তাহলে তারা কিভাবে ক্রিপ্টোতে অল্টস কয়েন কিনবে? আই ডোন্ট নো। 2 নম্বর, লক্ষ লক্ষ অল্টস কয়েন, লক্ষ লক্ষ অল্টস কয়েন মিনস অল্টস কয়েনের সাপ্লাই বৃদ্ধি, প্লাস সাপ্লাই যখন বৃদ্ধি পায় অল্টস কয়েনের, ডিমান্ড কিন্তু অটোমেটিক নিচের দিকে পড়তে থাকে, ডিমান্ড কিন্তু অটোমেটিক কমতে থাকে, ঠিক আছে? সেটা 2 নম্বর কারণ। 3 নম্বর, যদি আপনারা এই বিষয়টা ইম্পর্টেন্ট, একটু নজর দিবেন, ঠিক আছে? তো যদি লক্ষ্য করেন 2021 সালে আমাদের বুল মার্কেট এসেছিলো, রাইট? 2021 সালের শেষের দিকে আমরা অলমোস্ট একটা বুল মার্কেট পেয়েছি। কী কারণটা কি, এটা প্রথমে আপনার আইডেন্টিফাই করতে হবে। বুল মার্কেট আসবে কেন আসবে রে ভাই, এই জিনিসটা আপনার প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তেলের দাম বৃদ্ধি পাবে, কেন বৃদ্ধি পাবে? এটা যদি এর যদি কোনো কারণ না থাকে, কী কারণে তেলের দাম বৃদ্ধি পাবে আমাকে বোঝান তো ভাই। কী কারণটা কি তেলের দাম বৃদ্ধি পাওয়ার? সো বুল মার্কেট অল্টস কয়েন আসবে কী কারণে, প্রথমে আইডেন্টিফাই করতে হবে। সো দেখুন 2021 সালের আগে আমরা একটা করোনা, 2021 সালের দিকে আমরা করোনা ছিল, করোনা মহামারীতে আমরা দেখেছি পুরো বিশ্বব্যাপী অর্থনীতির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছিল। তো সেই সাথে আমাদের ইউএসের অর্থনীতি, যে আমাদের ইন্ডিকেটর রয়েছে পিএমআই ডাটা, যদি আমরা লক্ষ্য করি, একদম তলানিতে গিয়ে আমরা 2021 সালের দিকে দেখেছি একদম তলানিতে 42-43-এর কাছাকাছি। সো ওই সময় ইউএস কী করেছে? প্রচুর মানি প্রিন্টিং করেছে এই অর্থনীতি ধাক্কাটা সামাল দেওয়ার জন্য, হেভিলি, মানে তারা মানি প্রিন্টিং করেছে, ঠিক আছে? যদি লক্ষ্য করেন মানি প্রিন্টিং করে তারা কিন্তু তাদের অর্থনীতি এগেইন সচল করেছে। আমরা পিএমআই ডাটা এগেইন দেখতে পেয়েছি 2021-এ, যে আমরা বুল মার্কেট পেয়েছি একদম পিকে 64-র কাছাকাছি। অর্থাৎ ওই সময় মানুষের হাতে কামড় দেওয়ার মতো প্রচুর টাকা, ঠিক আছে? সো ইউএসের হাতে প্রচুর টাকা, যারা রিটেল ইনভেস্টর, যারা বড় বড় ফান্ড ম্যানেজ করে, বড় বড় সেন্ট্রাল ব্যাংক বলেন, সকলের হাতে প্রচুর টাকা, বিকজ অফ ইউএস মানি প্রিন্টিং করেছে, প্রচুর টাকা ছাপিয়েছে, তো সবার হাতে টাকা। সো সেই টাকার যে একটা কামড়, তারা কি করেছে? ওই টাকা দিয়ে অল্টস কয়েনে, ক্রিপ্টোতে, বিভিন্ন সেক্টরে, স্টকে, বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করেছে। কারণ ওই সময় করোনা মহামারী চলছে, তারা বাইরে বেরোতে পারছে না, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে। আমরা পেয়েছি একটা
বুল মার্কেট, রাইট। সো দ্বিতীয়ত যদি আপনি লক্ষ্য করেন, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, প্রতিটা সময় আমাদের এই জিনিসটার উপর নজর রাখতে হবে, ঠিক আছে। এমনি এমনি একদম আকাশ থেকে বুল মার্কেট নামবে না, ঠিক আছে। আকাশ থেকে বুল মার্কেট কখনোই নাজিল হবে না, ঠিক আছে, এর কারণ থাকতে হবে। সো দেখুন, আমরা বর্তমানে যে চারটাতে রয়েছি, ইউনাইটেড স্টেট ইন্টারেস্ট রেট কাট, সুদের হার। তো পরিষ্কারভাবে দেখেন, আমাদের করোনা পরবর্তী সময়ে ফেড কী করেছে, রেট কাট 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 করে একদম ইন্টারেস্ট রেট আমাদের 0.25-এর কাছাকাছি নামিয়ে নিয়েছে। অর্থাৎ এর মানে কি, আপনি ব্যাংক থেকে ঋণ নেবেন, আপনাকে ব্যাংকে কম সুদ পরিশোধ করতে হবে, প্লাস আপনি ব্যাংক থেকে ঋণ নিতে পারছেন কম সুদে, প্লাস আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকেও কিন্তু আপনাকে কম ঋণই দিবে, কম সুদই দিবে, ঠিক আছে। সো এইখানে যাদের কাছে বড় ধরনের মানি আছে, যেই সমস্ত হেজ ফান্ড বলেন, যে সমস্ত বড় বড় ওয়েলথ বলেন, বড় বড় ইনস্টিটিউট বলেন, বড় বড় মানুষ যারা বলেন, তারা কিন্তু আসলে যাদের বড় বিগ মানি আছে, তারা কিন্তু ব্যাংকে রাখবে না টাকা, বিকজ ব্যাংক কিন্তু তাদের কম টাকা দিবে, কম সুদ দিবে, এক। দুই নম্বরে তারা কিন্তু উল্টো আরও ব্যাংকের কাছ থেকে ঋণ নেবে, সুদে ঋণ নেবে, সুদ খুবই কম, ঠিক আছে, 0.25%। তো ইন্টারেস্ট রেট কম ছিল বিধায় তারা কিন্তু মানি প্রিন্টিং করতে পেরেছে, এবং বড় বড় ইনভেস্টররা ঋণ নিয়ে তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করতে পেরেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট নয়, শুধু সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটে তারা কিন্তু ইনভেস্ট করতে পেরেছে। সেই সাথে রিস্কি অ্যাসেট আমরা আমাদের অলস কয়েনেও ইনভেস্ট করেছে, ঠিক আছে। দেখুন পরবর্তীতে আমাদের ফেড কিন্তু এই যে দেখুন মানি প্রিন্টিং করেছে, তার প্রমাণটা দেখুন, ঠিক আছে। এই যে দেখুন 2020-এর পর হেভিলি ফেড কিন্তু মানি প্রিন্টিং করেছে, একদম অর্থনৈতিক অবস্থা মানে বেহাল দশাকে মানে সামাল দেওয়ার জন্য ফেড দ্রুত মানি প্রিন্টিং করেছে, ঠিক আছে। যার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে আমাদের ইনফ্লেশন বৃদ্ধি পেয়েছে। দেখুন আমাদের 2021 সালের পর থেকে মানি প্রিন্টিং করার ফলশ্রুতিতে কিন্তু আমাদের ইউএসএ হেভি ইনফ্লেশন বৃদ্ধি পেয়েছে। সো যেইখানে ছিল আমাদের 2021 সালে ইনফ্লেশন 0.73%, সেটা কিন্তু পরবর্তীতে এখন আমরা যখন বিয়ার মার্কেট 2022 সালে আমরা দেখতে পেয়েছি 6.69%। ফলশ্রুতিতে ইনফ্লেশন বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতিতে ফেড পরবর্তীতে অর্থনীতি সচল হয়েছে। ফলশ্রুতিতে ফেড কী করেছে, ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, ইন্টারেস্ট রেট হাইক করেছে। কিভাবে বুঝবেন, এই যে দেখুন ইন্টারেস্ট রেট পরবর্তীতে কিন্তু ফেড হাইক করেছে। তো ইন্টারেস্ট রেট যদি হাইক করে, আমাদের কিন্তু সিপিআইটা আস্তে 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 ইনফ্লেশনটা কমা আরম্ভ করে। আমরা দেখতে পেয়েছি যে লিকুইডিটি টাইটেনিং, ফেড আসলে লিকুইডিটি তুলে নিয়েছে মার্কেট থেকে, ঠিক আছে, অ্যান্ড ইন্টারেস্ট রেট হাইক করেছে। ফলশ্রুতিতে ইনফ্লেশন আমরা দেখতে পাচ্ছি কমা আরম্ভ করেছে। তো এইবার আমরা দেখতে পেয়েছি সামান্য কিছুটা মানি প্রিন্টিং করেছিল, দ্যাটস ওয়াই ইনফ্লেশন আরও কিছুটা বৃদ্ধি পেয়েছিল। এবার কিন্তু আমাদের ইনফ্লেশন 2.4%-এর কাছাকাছি রয়েছে, ঠিক আছে। তো এই ইনফ্লেশন যখন আমাদের কমবে, ফেডের টার্গেট 2%-এর কাছাকাছি, নিচে আসলে ফেড কিন্তু এগেইন রেট কাট করার মতো ঝুঁকি নিবে, ঠিক আছে। প্লাস আমাদের ইন্টারেস্ট রেট আপাতত রয়েছে 3.75-এর কাছাকাছি। যদি কাট করে সেটা আমাদের জন্য ভালো, তবে আগামীতে কাট করার সম্ভাবনা আমরা খুবই কম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এমনি কিন্তু 2021 সালে আমরা অলস কয়েনে বুল মার্কেট পাইনি, ঠিক আছে। অনেকগুলো কারণ একসাথে ব্যাটে বলে মিলেছে, দ্যাটস ওয়াই আমরা অলস কয়েনে আসলে ভালো রকমের মুভমেন্ট পেয়েছি। তো এইবার ব্যাটে বলে মিলেনি, আমরা পাইনি, এটা আমাদের বুঝতে হবে ভাই, ঠিক আছে। সো এবার আমাদের 11 তারিখে সিপিআই ডাটা আসবে, এক্সপেক্টেড কত 2.5, আমাদের প্রিভিয়াস ছিল কত 2.4 আমাদের রানিং সিপিআই। সো আমাদের 11 তারিখে ডাটাটার উপর অত্যন্ত নজর রাখতে হবে। যদি কোনো 2.5-এর নিচে আসে, সেটা আমাদের জন্য ভালো, ঠিক আছে, আমাদের জন্য ভালো। মার্কেটের সাময়িক একটা পজিটিভিটি দেখা যেতে পারে, দেন আলটিমেটলি ভাই মার্কেটের অবস্থা এমনিতেই ভালো না, বুল মার্কেট আসবে অবশ্যই, সেটা নিচের দিকে। তো এবার যদি কোনো ফাইন্যান্সিয়াল কিছু নিউজ আমরা কভার করি, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। কী কারণে বৃদ্ধি পাচ্ছে, একদম র্যাপিডলি তেল এবং গ্যাসের প্রাইস র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, অ্যাজ ইরান ওয়ার শোস নো সিং অফ লেটার আপ, ইরানের যুদ্ধের কারণে, ঠিক আছে, এক। 2 নম্বরে যদি লক্ষ্য করেন পলিমার্কেট ক্যাপে তেলের দাম, ক্রুড অয়েলের প্রাইস কিন্তু অলমোস্ট যদি দেখেন সবচেয়ে বেশি চান্স রয়েছে $100 উপরে চলে যাওয়ার, এবং আরও যদি কন্টিনিউ হতে থাকে যুদ্ধ, সেক্ষেত্রে কিন্তু $110 $120 উপরে চলে যাওয়ারও চান্স কিন্তু 65%-এর কাছাকাছি রয়েছে। যতদিন যুদ্ধ যত বেশি দিন থাকবে, তেলের প্রাইস কিন্তু তত বৃদ্ধি পাবে, আর তেলের প্রাইস বৃদ্ধি পেলে বিশ্বব্যাপী ইনফ্লেশন বৃদ্ধি পাবে, সেটা আমেরিকার আরও বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর ইনফ্লেশন বৃদ্ধি পেলে আমাদের ডলার কারেন্সি যেটা স্ট্রং হবে, আমাদের ক্রিপ্টো মার্কেট এবং
রিস্কি অ্যাসেটগুলো চাপের মধ্যে পড়ে যাবে, নিচের দিকে পড়ে যাবে। অ্যাজ এ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এইবার আমরা টেকনিক্যাল পার্টটাতে দেখব শর্ট টাইমের আপডেট। প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেমে আসবো। দেখুন পরিষ্কারভাবে আমি টেলিগ্রাম চ্যানেলটিতে যদিও জানিয়ে দিয়েছি, তারপরে নতুন করে অ্যানালাইসিস করার কোনো দরকার নেই, তারপর আমি কিন্তু করে দিচ্ছি, ঠিক আছে। সো যদি দেখেন আমরা একদম পরিষ্কারভাবে আমাদের যখন মার্কেট একটা রিটেস্ট করতে উপরের দিকে যাবে, আমাদের প্রথমে লঙ্গার টাইম ফ্রেমের ইম্পর্টেন্ট লেভেলগুলোকে মার্ক করতে হবে, দেখতে হবে লঙ্গার টাইম ফ্রেমের ইম্পর্টেন্ট লেভেলগুলো থেকে মার্কেট কেমন রিঅ্যাক্ট করছে। মার্কেট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ উইকলি টাইম ফ্রেমের। সো আমাদের লক্ষ্য রাখতে হবে সবসময় যে এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢোকার পরে, যেহেতু একটা বেয়ারিশ জিনিস বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ঢোকার পরে মার্কেট কেমন রিঅ্যাক্ট করছে, মার্কেট কি ওইখান থেকে রিজেক্ট করছে, মার্কেট যদি নিচের দিকে সরে আসে তাহলে আমার বুঝতে হবে ইয়েস এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা রিঅ্যাক্ট করবে, এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করবে, এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের জন্য ভ্যালিড। সো আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি যখন মার্কেট আমাদের এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকেছে, মার্কেটে কিন্তু রিঅ্যাক্ট চলেছে এবং এই ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আর মাত্র 13 ঘন্টা পর উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ হবে। এই ধরনের ক্যান্ডেল যদি এইরকমভাবে ক্লোজ হয়, মার্কেট অনায়াসেই নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পরিষ্কার অ্যানালাইসিস, ঠিক আছে। উপরের দিকেও দেখতে পাচ্ছেন আপনারা যে একটা বেয়ারিশ ইমব্যালেন্স লো উইকলি টাইম ফ্রেমের ভিতরে ঢুকেছে, রিজেক্ট করেছে, নিচে ক্লোজ দিয়েছে, দেন পরবর্তীতে এগ্রেসিভলি ফল ডাউন করেছে। তো এইবারও কিন্তু এরকম একটা চান্স উইকলি টাইম ফ্রেমে অ্যাজ এ টেকনিক্যালে যা উঠে আসে ভাই হুবহু আমি সেটাই বলার চেষ্টা করছি, একদম বাড়িয়ে বলছি না, ঠিক আছে। সো এইবার যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেমে এটা আমাদের উইকলি টাইম ফ্রেমের একটা ইম্পর্টেন্ট লেভেল আগে মার্ক করা লেভেলের ভিতরে ট্যাপ করেছে, প্রাইস নিচের দিকে সরে এসেছে, মার্কেট অটোমেটিক আমাদের নিচের দিকে যেতে চায়, পরিষ্কার হিসাব, ঠিক আছে। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে আমাদের 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং ফিবোনাকির 0.382 দুটার একটাও ট্যাপ করেনি, অর্থাৎ কী যেন একটা মার্কেট রিটেস্ট করলো না, আই ডোন্ট নো। তো আগামী দিনে বেশ কিছু নাটক হয়তো বা নিচের দিক থেকে করে আবার টেস্ট করার সম্ভাবনা রয়েই যায়, ঠিক আছে। উপরের দিকে টেস্ট করার সম্ভাবনা কিন্তু রয়েই যায়, তবে আলটিমেটের মার্কেটের বায়াস কিন্তু নিচের দিকে থাকবে, এই জন্য যাক আর এই জন্যই যাক, মার্কেটের বায়াস অ্যাজ এ নিচের দিকেই থাকবে, ঠিক আছে। সো ফাইন, এবার আমরা আরও শর্টার টাইম ফ্রেমে যাব। তো আরও শর্টার টাইম ফ্রেমে যদি আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট মোটামুটি একটা এক্সপেনশন মোটামুটি দিয়েছিল, দেন কিন্তু আমাদের এখানে যদি আমরা ফিবোনাকি ধরি সেক্ষেত্রে আমাদের 0.5618, আমি এটা টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম, এই লেভেলটা হোল্ড করতে হবে, লেভেলটা হোল্ড করতে পারলে আমরা সাময়িক একটা পাম্প পেতে পারি এগেন। আর যদি হোল্ড না করে এবার আমাদের কি করতে হবে, দেখুন পরিষ্কারভাবে আমাদের এই লেভেলটা এখন মার্ক করে রাখতে হবে, অবজার্ভ করতে হবে আমাদের এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ 4 ঘন্টা টাইম ফ্রেমের একদম ক্লোজলি অবজার্ভ করতে হবে। প্রাইস রীতিমতো এই জোনটার মধ্যে যদি আসে, আমাদের দেখতে হবে প্রাইস কি নিচের দিকে সরে যায় কিনা, নিচের দিকে চলে আসে কিনা। যদি নিচের দিকে চলে আসে, এটা কি 4 ঘন্টা টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি নিচের দিকে চলে আসে মার্কেট কোথায় যেতে চায়, মার্কেট অবশ্যই আরও নিচের দিকে চলে যেতে চাইবে। আর যদি দেখি যে না এটা নিচের দিকে সরে আসে না, আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেমে এটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও উপরের দিকে যেতে চাইবে, একদম স্বাভাবিক বিষয়। বেয়ারিশ একটা জিনিস যদি কাজ না করে সেক্ষেত্রে সিম্পলভাবেই সেটা কিন্তু বুলিশে কনভার্ট হবে, ঠিক আছে। ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়েছে, টেস্ট করতে পারে এগেইন। অ্যান্ড আমরা যদি আরও কিছুটা ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করি আপনারা বুঝবেন। সো এইটা আমাদের ওভারঅল মুভ, ঠিক আছে। আমরা ফিবোনাকি একটু নিচে আসবো, এটা আমার ওভারঅল মুভ, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে এই যে একটা ক্যান্ডেল আমাদের ডেইলি টাইম ফ্রেমে ড্রন লিকুইডিটি বলতে পারেন। সো এর উপরে যদি একটা ক্লোজ দেয় আমাদের 8-13 ঘন্টা পর যদি আমরা দেখি এর উপরে একটা ক্লোজ দিছে এবং সেটা কিন্তু ডিসকাউন্ট লেভেলে, যদি দেখেন ক্লোজটা হচ্ছে ডিসকাউন্ট লেভেলে, ঠিক আছে, পরিষ্কারভাবে ডিসকাউন্ট লেভেলে। যদি আমাদের নিচের দিকে ড্রন লিকুইডিটি নিয়ে ভিতরে ক্লোজ দিতে পারে, অর্থাৎ লিকুইডিটি সুইপ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকে এগেইন 70,000 68,000 টেস্ট, 68,000 তো এমনিতেই টেস্ট করবে, আজকের দিনের মধ্যে হয়তো বা টেস্ট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আমাদের ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। আর আনটিল যদি নিচে ক্লোজ দেয়, এই যে যেমন এই যে নিচে ক্লোজ দিছে, নেক্সট ড্রন লিকুইডিটির নিচে, যদি নিচে ক্লোজ দেয় নেক্সট ড্রন লিকুইডিটির নিচে হয়ে যাবে, তো অটোমেটিক বায়াস কিন্তু নিচের দিকে চলে আসবে। সো এটা আমাদের একদম পরিষ্কারভাবে টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়া আছে। আর ইউএসডিটি ডমিনেন্স এটা দেখানোর কথা ছিল, ঠিক আছে। সো ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি লক্ষ্য করেন ভাই, ইউএসডিটি ডমিনেন্স সম্ভবত আমাদের
50 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে টেস্ট করেছে অ্যাকুরেটলি ভাই, টেস্ট করে পাম্প করেছে। তো এইবার ট্রেন লাইন ছিল একটা 4 ঘন্টার টাইম ফ্রেমের, গত ভিডিওটি ড্র করা ছিল একদম অ্যাকুরেটলি। আমি এক্সপেক্ট করেছিলাম 0.5 লেভেল টাচ করে দেন হয়তো ভাই ট্রেন লাইন ব্রেকআউট দেবে, কিন্তু আলটিমেটলি আমাদের 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ টেস্ট করে কিন্তু একদম অ্যাকুরেটলি ট্রেন লাইন ব্রেকআউট দিচ্ছে। এইবার কিন্তু ইউএসডিটি ডমিনেন্স দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে মার্কেট বুলিশ। আমার কাছে মনে হচ্ছে সাময়িক একটা পাম্প, অল্প একটা পাম্প হয়তো বা পেতে পারি, দেন কিন্তু মার্কেট এগেইন আবার বেয়ারিশ হয়ে যাবে। সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে, সো এটা যদি কন্টিনিউ করে ব্রাদার, এটা কিন্তু একদম এই যে হাইতে গিয়ে থামবে, এই যে এই হাই, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু এগ্রেসিভ ফল ডাউন আরও হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো আসলে অনেক কষ্ট করে রিসার্চ করে ক্রিয়েট করতে হবে, অবশ্যই লাইক করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।